আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব। আর শুক্রবারের দিনটা না একদম ঝলমলে ছিল। হঠাৎ করে ১০-১৫ দিন পর সূর্যের দেখা মিলল। আর এই সূর্যের দেখাতে মনে হয় অনেক কিছু পেয়ে ফেলেছি। আর সকাল সকাল দেখুন কিছু পর্দা খুলে নিয়েছি। এগুলো আমি ওয়াশ করব। আর পর্দাগুলো ধোয়ার জন্য আমি প্রথমে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি আগেও ওয়াশিং মেশিনে অন্যভাবে পর্দা ওয়াশ করে দেখেছি। যদি রিংগুলো খুলে রাখি লাগাতে পরে ঝামেলা মনে হয়, আবার দেখা যায় লাগাতে লাগাতে রিং হারিয়েও যায়। সেই জন্য একটা রশির সাহায্যে দেখুন রিংগুলোকে বেঁধে দিলাম। এভাবে করে ওয়াশিং মেশিনে দিলে রিংগুলো খুলেও যাবে না, সেই সাথে লাগানোটাও কিন্তু অনেক সুবিধা হবে। এভাবে কিন্তু আপনারা পর্দাটা ধুয়ে দেখতে পারেন, অনেকটাই কষ্ট কমে যাবে। আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে 9 কেজি। এখানে আমি 4টা পর্দা দিচ্ছি। পর্দার মধ্যে কিন্তু তুলনামূলক ময়লাটা একটু বেশি থাকে, সেই জন্য 4টা কম করে দিলাম, যাতে করে কেচে কেচে ময়লাটা খুব ভালো করে ওয়াশ করতে পারে। আর গরম পানির তাপমাত্রাটা বাড়িয়ে দিব, যাতে ময়লাটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। গরম পানিটা দিলে কিন্তু ময়লাটা তাড়াতাড়ি বের হয়। আমি মিক্স অপশনটা দিয়ে আজকে পর্দাগুলো ওয়াশ করব। আপনারা প্রায় সময় আমাকে একটা প্রশ্ন করেন, ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় কিনা। যদি ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার না হতো তাহলে কিন্তু মানুষ ওয়াশিং মেশিন ব্যবহার করতো না। যারা যারা ওয়াশিং মেশিন ব্যবহার করে তারা কিন্তু এটা সম্পর্কে জানে। এটা যে আমার কতটা কষ্ট কমিয়ে দিয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। যেমন আমার পরিবারের অনেক অনেক কাপড় হয়, প্রতিদিন আমি এটার সাহায্যে কাপড় ওয়াশ করতে পারি, সে সাথে কিন্তু কাপড়ও অনেক পরিষ্কার হয়। যারা ওয়াশিং মেশিন সম্পর্কে জানেন না বা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানেন না, সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এতদিন পর সুন্দর একটা দিন দেখে, মানে জলমলে একটা রুদ্র উজ্জ্বল দিন দেখে ওদেরকে বললাম তোমরা ছাদে যাও, গিয়ে রোদ পোহাও, তোমাদের ভালো লাগবে। ওরা কিন্তু নাস্তা খেয়ে ছাদে চলে এসেছে। তারপর আমি আসলাম, আর এই যে দেখুন ওরা রোদ পোহাচ্ছে। শীতের মধ্যে দেখবেন এরকম একটা রোদ দেখা দিলে কি যে একটা আনন্দ লাগে, সত্যি অনেক বেশি ভালো লাগছিল ওই রোদটা দেখে। আর রোদ পেয়ে দেখুন ছাদের একটা দড়িও খালি নেই, প্রত্যেক ভাড়াটিয়া কিন্তু তাদের কাপড়গুলো ছাদে দিয়ে গেছে। আমারও কিছু কাপড় ছিল, আমারগুলো শুকিয়ে গেছে, এখন বাসায় নিয়ে যাব। আজকে কিন্তু ভিডিও শুরুতে আমার ছেলে মেয়েদের দেখিয়ে দিয়েছি। যারা বলেন আপু তোমার ছেলে মেয়েদের না দেখলে ভালো লাগে না, শুরুতেই তাদের দেখিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আমার ছেলে মেয়ের জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না। ওদেরকে ছাদে রেখে আমি এখন বাসায় চলে যাব। ইচ্ছে করছিল বাসায় না যাই, অনেকক্ষণ রোদে বসে থাকি। আসলে রোদে বসে থাকলে তো আর হবে না, ঘর গোছানো, রান্না বান্না। শুক্রবারে কিন্তু একটু তাড়াতাড়ি সবকিছু করতে হয়, তারপর নামাজ পড়া থাকে। তো আমি বাসায় চলে গেলাম, ওদেরকে বললাম তোমরা আরেকটু থাকো, তারপর বাসায় আসো। আর বাসায় ফিরে কিন্তু সংসারের কাজকর্মে লেগে পড়েছি। আর প্রতিদিন যে নিয়মে আমি আমার বাড়িঘর গুছিয়ে রাখি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করি। প্রথমে আমি মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। প্রতিদিনের কাজের মধ্যে এটা হচ্ছে আমার বড় একটা দায়িত্ব, মাছগুলোকে খাবার দেওয়া। আমি যখন ওদের খাবার দিতে যাই ওরা কিন্তু বুঝতে পারে যে আমি ওদের খাবার দিতে এসেছি। অনেক দিন ধরে ওদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, মাছগুলো মরে যায়, সেজন্য আর মাছ কিনতে ইচ্ছে করে না। আর এখন আমি চলে এসেছি বিছানাগুলো গোছানোর জন্য। আর এই যে বিছানাটা দেখছেন, এটার মধ্যে আয়েশামণি বসে বসে যখনই ওর খেলতে ইচ্ছে করে এই বিছানার মধ্যে বসেই খেলে। আর খেলাধুলার পর খেলনাগুলো এভাবে বিছানার উপরে ছড়িয়ে রাখে। তো এভাবে তো আর বিছানার উপরে খেলনাগুলো রাখা যাবে না। ওর খেলা শেষ হলে আমি গুছিয়ে সুন্দর করে একটা পাশে রেখে দিই, আবার যখন ও খেলবে এখান থেকে নিয়ে বসে খেলবে। বাচ্চারা খেলাধুলার পর ওই যে খেলনাগুলো একটু গুছিয়ে রেখে দিলে কিন্তু ঘরটা গুছানো দেখায়। আমি 3 তলায় থাকি। এই পাশে হচ্ছে আমার 3টা বেডরুম, আর এই যে ডাইনিং রুমটা, আর অপর পাশে কিন্তু ড্রয়িং রুম আর আমার বেডরুম আর কিচেন আছে। এই পাশের যে 3টা বেডরুম সেগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি। আসলে সবকিছু একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প কিছু অংশ রেখে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চলে এসেছি ডাইনিং রুম ক্লিন করার জন্য। যদি ডাইনিং টেবিলে অনেক বেশি ময়লা থাকে সেক্ষেত্রে আমি গ্লাস ক্লিনার বা সাবানের পানি দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করি। আর যদি ময়লা না থাকে তাহলে একটা শুকনা কাপড় দিয়ে উপরে যে ধুলাবালুটা পড়ে সেটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। এখন ডাইনিং টেবিলের উপরে যে ওয়ালমেট গুলো আছে, তারপরে এই যে ফুলের স্ট্যান্ড গুলো আছে সেগুলো একটু মুছে দিচ্ছি। এগুলো হয়তো প্রতিদিন পরিষ্কার করা হয় না, সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন পরিষ্কার করি। যখন হাতে একটু সময় থাকে
অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে। দেখবেন একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করলে জায়গাটার সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে যায়। অন্য কেউ যখন আপনার বাসায় আসবে সে কিন্তু বুঝতেই পারবে আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার বাসা রাখেন। সেই সাথে কিন্তু নিজের মনের ভিতরেও একটা আলাদা শান্তি পাবেন। সব সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর এখন তো একটু স্পেশাল ভাবে সবকিছু পরিষ্কার করছি যাতে করে আরো বেশি সুন্দর দেখায়। একটু সবকিছু মুছে ধুলাবালুটা ঝেড়ে নিচ্ছি আরো যাতে সুন্দর করে সাজাতে পারি। অনেক আপুরে কমেন্ট করেছেন আপু ভাইয়া কে এসেছে, যদি ভাইয়া আসে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে আসার কিছুদিন আগে থেকেই কিন্তু আমি সব কাজকর্ম গুছিয়ে রাখি বা শুরু করে দেই। কাজের শুরুতে এক হাতে থাকে একটা ঝাড়ু, আরেক হাতে থাকে একটা নেকড়া বা ব্রাশ। যেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করা প্রয়োজন সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করি, আর যেগুলো কাপড় দিয়ে পরিষ্কার করার প্রয়োজন সেগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলি। আর হাতে তো ঝাড়ু একটা থাকি, সারাদিনই ঝাড়তে থাকি। আজকে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে লাইক চাইতেই ভুলে গিয়েছি। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বাসার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত হয় যে রুমটি সেটা হচ্ছে ড্রয়িং রুম। যেহেতু এই রুমে টিভি লাগানো থাকে, বাচ্চারা সারাদিনই সোফার মধ্যে বসে টিভি দেখে আর সোফার অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। সোফার রুমটা কিন্তু গুছিয়ে রাখাটা খুবই কষ্টের, আর একটা মেহমান আসলে কিন্তু সোফার রুমটায় সবার আগে চোখে পড়ে। আমি কিন্তু এই জিনিসটা একদমই আলসামি করি না। বাচ্চারা যখনই সোফার রুম এলোমেলো করে সাথে সাথেই চেষ্টা করি ড্রয়িং রুমটাকে গুছিয়ে ফেলার। আর বসার রুমটা দেখবেন গুছানো না থাকলেও কিন্তু মনে শান্তি লাগে না। সোফার রুমে যা যা পরিষ্কার করা দরকার ফার্নিচার থেকে শুরু করে সোফাগুলোকে ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সোফার যে কাভারগুলো খুলেছিলাম সেগুলো এখনো লাগাইনি, উপরে কিন্তু চাদরে দিয়ে রেখেছি। বাচ্চাদের ঘর চাদরটা দিয়ে রাখলে অন্তত পক্ষে সোফাটা ভালো থাকে। এখন আমি কার্পেটটা বিছিয়ে নিচ্ছি, খালা কিন্তু রুম মুছে ফেলেছে। মাথার উপরে কিন্তু ফ্যান চলতেছে স্পিডে, আর ওই যে দেখুন পশ্চিম পাশের জানালাটা খুলে রেখেছি, এটা দিয়ে রোদ আসতেছে। রোদ আসা, মাথার উপরে ফ্যান চলা, সবকিছু মিলিয়ে আমি একটা আরাম অনুভব করছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল কতদিন পর রোদটা পেলাম। জানালাটা দিয়ে ভালোই রোদ আসে। এই পাশে আমি কি করি, যখন রোদ আসে শীতের দিন এই পাশের জানালাটা খুলে রাখার চেষ্টা করি যাতে করে রুমটা একটু গরম থাকে। আমি কিন্তু আবার যখন দুপুরের পর একটু ঠান্ডা নেমে আসে সে পর্যায়ে রুমের প্রত্যেকটা জানালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠান্ডাটা পড়ার সাথে সাথে কোনো জায়গা দিয়ে যদি একটু ফাঁকা থাকে মনে হয় হিমেল বাতাস ঢুকে, আর এই বাতাসে কিন্তু রুম ঠান্ডা হয়ে যায়। এই শীতে আমি আমার বাচ্চাদের কখনো মোজা ছাড়া রাখি না। ওদের গোসল করার পরপরই 4 জনকে একসাথে মোজা পরিয়ে দিই। টাইলস কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে। ওদেরকে বলেছি তোমরা গোসল করে ফেলো, নামাজ পড়ে ফেলো, এখন যেহেতু রোদ আছে। ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘরে যাচ্ছি, রান্নাটাও চালু রাখছি। হয়তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি না, কারণ শুক্রবার সবকিছু একটু তাড়াহুড়ো বেশি থাকে। অনেক আপুরে জিজ্ঞেস করে থাকেন আপু তুমি একা হাতে এত কাজ কিভাবে করো, বাচ্চাদের সামলাচ্ছ, ঘর সামলাচ্ছ। আসলে আপুরা একা একা কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। প্রতিদিন যেহেতু একই নিয়মে কাজ করি সেজন্য আর ঝামেলাও মনে হয় না। আমি একটা ছোট মানুষ, প্রতিদিন যা কাজ করি বা যেগুলো গুছিয়ে করি সে আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু আমার অনেক আন্টিরা আছেন বা বড় আপুরা আছেন বা ছোট্ট ছোট্ট সোনামণিরাও আছেন, আমার ভিডিওগুলো দেখেন। আমার ভিডিওগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হন, সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কথা বলতে বলতে আমার বেডরুমটাও গুছিয়ে ফেলেছি। পুরো বাসাটা গোছানোর পর কেমন লাগছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। একজন আপু কমেন্ট করেছিলেন আমার বাসাটা যাতে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, প্রত্যেকটা রুম যাতে একটু দেখায়, আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপু আমার বেডরুম। আমার বেডরুমের পাশে একটা বারান্দা আছে, আর বেডরুম থেকে বের হতে এই পাশে হচ্ছে ওয়াশিং মেশিনটা, আর ডান পাশে হচ্ছে ফ্রিজগুলো রেখেছি, আর বাম পাশে আমার ওয়াশরুমটা। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা একটু বড় রাখার চেষ্টা করেছি যাতে বাচ্চারা দূরে খেলাধুলা করতে পারে। মেইন ডোর দিয়ে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে ড্রয়িং রুম আর ডান পাশে হচ্ছে ডাইনিং রুম।
আচ্ছা, ড্রয়িং রুম আর ডাইনিং রুম তো দেখালাম। এখন একটা বেডরুমে নিয়ে যাই। এটা বলতে পারেন আমার বাসার একটা স্টোর রুম। এটার মধ্যে ভিজা যে কাপড়গুলো আছে স্টেনে আমি রুমের মধ্যে মেলে দিই। আর এই যে খাটটার মধ্যে আয়শামণি বসে খেলাধুলা করে। আর এটা হচ্ছে আমার বড় ছেলের বেডরুম। এখানে একটা খাট আছে। আর আমার ছেলের সবচেয়ে পছন্দের একটা জায়গা এটা হচ্ছে বুক সেলফটা। আর ৩ পাটের একটা আলমারি রেখেছি। তো আমার ছেলে এখানে নামাজ পড়ছে, সেজন্য আর ভালো করে দেখাতে পারলাম না। আর পাশেই হচ্ছে বেসিন এরিয়াটা, আর তার পাশে কিন্তু একটা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে আরও একটা বেডরুম, এটা আমার মেজো ছেলের রুম। তো গোসলের পর নামাজ পড়ে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। আর খালা কিন্তু ঘরের কাজ শেষ করে সিঁড়ি ঝাড়ু দিয়ে এখন রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে। আমি এখন রান্নাঘরে যাব। আয়েশাকে কিন্তু এখনো গোসল করাইনি। বাচ্চা মানুষ তাড়াতাড়ি চেষ্টা করি গোসলটা করিয়ে নেওয়ার। যেদিন কাজের চাপটা একটু বেশি থাকে সেদিন হয়তো দেরি হয়ে যায়। ওকে গোসল করানোটাই শুধু শেষ না, ওকে গোসল করিয়ে খাবারের নিচে আমাকে আধা ঘন্টা সময় দিতে হয়। মাঝে মধ্যে আমি নিজেকে নিজে দেখলেই অবাক হয়ে যাই যে আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়েছেন। আর এই সব কিছু শুধু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আমার পরিবারকে ভালো রাখার জন্য সবকিছু করি। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর বাচ্চাগুলোর যত্ন করতে পারি। ক্যামেরার বাইরেও যে কত কাজ করি সেগুলো দেখালে হয়তো ভিডিওটা 1-2 ঘন্টার হয়ে যাবে, আপনারা দেখেও শেষ করতে পারবেন না। কিছু কাজ হয়তো ক্যামেরাতে দেখানোও যায় না বা তুলে ধরা যায় না। আমি আয়েশাকে গোসল করিয়ে সব কাজ শেষ করে রান্নাঘরে এসেছি। আর আজকে রান্না করছি পোলাও আর মুরগি বোনা। ফ্রিজে শুধু পোলট্রি মুরগি ছিল, সেটাকে আমি ভেজে তারপর ভুনা করছি। অন্য কিছুই ছিল না। তো যেটা ছিল সেটা নিয়ে চালিয়ে নিচ্ছি। আসলে আমি যেদিন ভিডিও করি সেদিন হয়তো দেখা যায় মুরগি বা মাংস সেগুলো রান্না করি। আপনারা হয়তো ভাবতে পারেন আপু তুমি কি মুরগি মাংস ছাড়া কিছুই রান্না করো না? যেদিন আমি মুরগি মাংস রান্না করি সেদিনই হয়তো ভিডিও করি। আর যেদিন মাছ বা সবজি রান্না করি সেদিন হয়তো আর ভিডিও করা হয় না, আপনাদের সাথেও শেয়ার করা হয় না। আমি কিন্তু সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার বাচ্চাদের খাওয়ানোর চেষ্টাটা করি। দেখেন একটা ভিডিও আপলোড করা 5 থেকে 7 দিন পর আরও একটা ভিডিও আপলোড করি। ফাঁকে দিয়ে কিন্তু 5-7 দিন সময় চলে গেল। এই সময়ের মধ্যে কিন্তু অনেক দিন যায়, অনেক কাজ যায়। যেদিন মনে হয় যে না আপনাদের সাথে এখন একটা ব্লগ শেয়ার করা দরকার, সেদিনের ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে করি আর আপনাদের সাথে শেয়ার করি। এরই ফাঁকে যে কত ঘটনা হয়, আপনাদের মতোই কিন্তু আমাদের জীবন। আমরা ব্লগ করি বলেই যে আমরা একটু ভিন্ন সেটা কিন্তু একদমই মনে করবেন না। আমাদেরও হাসি, কান্না, সুখ সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের জীবন। দুপুরবেলা ঘর গোছানোর পাশাপাশি রান্না-বান্না কি যে একটা সময় লাগে, সেই সাথে ভিডিও করা। ভিডিও করতে গেলে কিন্তু সময়টা বেশি লাগে। রান্নাটা হওয়ার পরপরই আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ আমি গোসল করে আগে নামাজ পড়েছি। তারপরে আমার বাচ্চাদের খাবার দিয়েছি। চুলার কিন্তু এই অবস্থায় ছিল, মানে চারপাশে তেল ছিটেছিল। এখন রাতের বেলা আমি চুলাটা আগে পরিষ্কার করে নিলাম। চুলাটা পরিষ্কার করে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমি আমার মেয়েকে ভাত খাওয়াতে পারিনি, যেহেতু পোলাও রান্না করেছিলাম। সে আবার পোলাও খেতে পারে না আমার মতো। সাদা ভাত, ডাল বা টমেটোর তরকারি সেগুলো হলে সে খাবার খেতে পারে। সেজন্য আমি তাড়াহুড়ো করে আগে মেয়ের ভাত বসালাম, এখন টমেটোর তরকারি রান্না করব। টমেটোগুলো কাটতে কাটতে একজন বড় আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডিটার নাম হচ্ছে শাহিন। আপু লিখেছেন আমার নাম মনি। আপু আমি একজন গৃহিণী। আমার বড় ছেলে বিএ অনার্সে পড়ে, ছোট ছেলে ক্লাস 8-এ পড়ে। আপু আপনি খুব ধৈর্যবান, একা হাতে বাচ্চাদের ও সংসার সামলান। আপু আপনার ভিডিওতে আমার নামটা নিয়েন। আপু আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব মার্জিত ভাষা ও মূল্যবান। একটা মায়ের কি কি গুণ থাকা দরকার আপনাকে দেখলে বোঝা যায়। আমার এক সময় অনেক ধৈর্য ছিল, এখন ছেলেরা বড় হয়ে যাওয়ার পর নানা দুশ্চিন্তায় করি, তারপরও বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তোমার ভিডিওতে আমার নামটা নিও। আমার নাম মনি। অবশ্যই মনি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য, আমার এত সুন্দর প্রশংসা করার জন্য। অবশ্যই আপনি আমার বড় আপু হবেন, আর আপনি আমাকে তুমি করে বললে আমি খুশি হব। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। আমি সব সময় বলে থাকি আপনাদের এই কমেন্টসগুলো আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। যারা আমাকে কমেন্ট করেন না বা কমেন্ট করেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, সবার জন্যই সবসময় দোয়ার ভালোবাসা থাকবে। দোয়া রাখবেন আমার জন্য, যাতে ভালো ভালো কাজ দিয়ে আমি আপনাদের মাঝে থাকতে পারি। সারাদিন একা একা এত কাজ করি, রাতের বেলা কিন্তু আবার বাজারে গিয়েছিলাম, বাজার করে এনেছি। এই যে টমেটোগুলো দেখছেন দুপুরবেলা ছিল না, সেই জন্য তরকারি রান্না করতে পারিনি। এনে তারপর রান্না করলাম। আর সাথে কিন্তু অনেক বাজার করেছি, মুদিমালের বাজার, সেগুলো গোছাতে হবে, তো আজকে আর পারবো না।
এমনিতে অনেক কাজ হয়ে গেছে, আজকে কাজ করতে করতে অনেক ক্লান্ত। মাঝে মধ্যে দেখবেন কাজ করতেও ভালো লাগে না, একদিনে সব কাজ করতে গেলে আবার অসুস্থ হয়ে যাব। তো একদিনে অনেকগুলো বাজার করেছি যাতে করে গুছিয়ে ফেলতে পারি। প্রতিদিন শীতের মধ্যে বাজারে যাওয়াও কষ্ট। নিয়েও ছিল সবজিটা একটু বাড়িয়ে নিয়ে আসি, যেহেতু রাতের বেলা গিয়েছিলাম, ফ্রেশ সবজি পাইনি, দুই একটা সবজি নিয়ে চলে এসেছি। বাজারে যখন গিয়েছি সাথে কিন্তু মুরগি ও মাংসের অর্ডার দিয়ে এসেছি, আগামীকালকে সেগুলো পাবো। শুকনো বাজারগুলো আসার সময় নিয়ে এসেছি। সব সময় তো দেখেন ছেলে মেয়ের জন্য সবকিছু আগে থেকে গুছিয়ে রাখি, আর এখন হাজবেন্ড আসবে, সেগুলো যদি গুছিয়ে না রাখি তখন তো হযবরলের মধ্যে পড়ে যাব। সেজন্য চেষ্টা করছি আগে থেকে সব কাজ একটু একটু করে গুছিয়ে নেওয়ার। আর এটাই হচ্ছে আমরা মেয়ে মানুষের জীবন, সংসার আর ছেলে মেয়েদের কথা চিন্তা করতে করতে দিনের পর দিন পার হয়ে যায়, নিজেদের কিন্তু একটু খেয়াল রাখতে পারি না। একবার যদি কেউ সংসারের মায়ায় পড়ে যায় সে কিন্তু আর সংসার থেকে বের হতে পারে না। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।